ন্যাপা সত্যি স্বীকার করতেই কেসে হারছে তানভি আর অগ্নিজিৎ মুখার্জি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বড়বাবু তো ন্যাপাকে থানায় তুলে নিয়ে এসেছে, আর তখনই ন্যাপা বলে, বড়বাবু আপনি কিন্তু অন্যায় করছেন। হ্যাঁ, আপনি আমার হাত জানেন না, আমার হাত অনেক দূরে, আমি যে কি করতে পারি সেটা আপনি জানেন না। তখন বড়বাবু ঠাস করে এক চড় মেরে দেয় আর বলে, সমুদ্র সৈকতে একা পেয়ে একটা মেয়ের উপর অনেক অত্যাচার করেছিস, কি ভেবেছিস তোদেরকে ছেড়ে দেব? তোর হাত যত দূরেই যাক না কেন, আপাতত তোকে এখানেই আচ্ছা করে ধরাই দিতে হবে। এরপরেই ন্যাপাকে ঠাস ঠাস করে কয়েকগা চড় মারতে থাকে। ন্যাপা তখন বলে, বড়বাবু আপনি কিন্তু ঠিক কাজ করছেন না, বড়বাবু আপনি খারাপ কাজ করছেন, অনৈতিক কাজ করছেন, দয়া করে করবেন না, করবেন না দয়া করে। বড়বাবু তখন বলে, আমি কি করব আর কি করব না তোকে জানাবো না, বুঝতে পেরেছিস? যা করবার আমি করব। এর মধ্যেই তখনই চলে এসেছে গীতা আর বলে, ন্যায় অন্যায়টা আমাদেরকেই বুঝে নিতে দে, তোকে বুঝতে হবে না। বল, সত্যিটা স্বীকার কর, কে তোকে টাকা দিয়েছিল? কে বলেছিল আমাকে মারতে? দীপু আর তরুণ কিন্তু বলে দিয়েছে ভজন মিত্তিরের নাম। এরপর তুই বল, বাকিটা তুই জানিস, তাই তোকে স্বীকার করতেই হবে। আর তখন ন্যাপা বলে, আমি কিছু জানি না। বললাম তো আমি কিছু জানি না, শুধু শুধু আমাকে এইভাবে বলছো কেন? আমি জানি না বললাম তো। তখন গীতা বলে, তুই সব জানিস, তুই তো আমার পিঠে ছুরিটা মেরেছিলিস, আর তার জন্য আমার যে কতটা কষ্ট হয়েছে, তেঁতুল বিছের মতন সেলাই পড়েছে, সমস্ত দাগ রয়েছে। তুই আর বড্ড বেশি কথা বলিস না, সত্যিটা স্বীকার কর, না হলে কিন্তু তোকে আমি ছেড়ে কথা বলবো না। এরপর এই ঠাস করে আবারও চড় মারতে থাকে গীতা। তার মধ্যে দেখা যায় ইন্সপেক্টর ঢালি তাড়াতাড়ি করে সাইডে সরে গিয়ে ফোন করেছে তানভি মুখার্জিকে আর বলে, ম্যাডাম একটা খবর ছিল। তানভি তখন বলে, না না ম্যাডাম বলার কোনো দরকার নেই, আপনি একজন ইন্সপেক্টর আর আমি তানভি মুখার্জি, অগ্নিজিৎ মুখার্জির মেয়ে ঠিকই, কিন্তু তাই বলে ম্যাডাম বলার দরকার নেই, বলুন কি হয়েছে? ইন্সপেক্টর ঢালি বলে, গীতা আর আমাদের বড়বাবু দুজন মিলে ওই ন্যাপাকে তুলে নিয়ে এসে ওকে দিয়ে স্বীকারোক্তি করাচ্ছে, আর ও মনে হচ্ছে এবারে ভয় পেয়ে সবটা বলেই দেবে। তানভি তখন বলে, সে কি, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। আর তখন ইন্সপেক্টর ঢালি বলে, ম্যাডাম আমার ব্যাপারটা যদি একটু দেখতেন। তানভি তখন বলে, হ্যাঁ কেন দেখবো না, আর তোমার মা ভালো আছে? ইন্সপেক্টর ঢালি বলে, হ্যাঁ ওই কোনো রকমে আছে, বেঁচে আছে আর কি, শরীরের অবস্থা খুব একটা ভালো না। তানভি তখন বলে, ঠিক আছে আমি দেখছি কতদূর কি করা যায়। এই বলেই ফোনটা কেটে দেয়। গীতা তো মারতে থাকে, বারবার করে ন্যাপাকে মারছে আর সত্যিটা বলানোর জন্য চেষ্টা করছে, আর বলে অগ্নিজিৎ মুখার্জি করেছে, সত্যিটা বলে দে, আর এই কেসে অগ্নিজিৎ মুখার্জি কিছুতেই জিততে পারবে না, হেরে যাবে। তার মধ্যেই তানভি কথা বলতে থাকে মেহেকের সাথে আর বলে, মেহেক মেহেক তুই গীতাকে ফোন কর, গীতাকে ফোন কর। দীপু সাপই তরুণ মিত্তিরের পর এবারে আমাদের ন্যাপাকে তুলে নিয়ে গেছে বড়বাবু। গীতা ওকে মেরে ওর মুখ থেকে সত্যি বলাচ্ছে, একবার ওকে ফোন করে বারণ কর। ও যদি স্বীকারোক্তি দিয়ে দেয় তাহলে আমাদের পাপা এই কেসটা হেরে যাবে। পাপা কেসটা হেরে যাক সেটা নিশ্চয়ই তুই চাস না, তাড়াতাড়ি ফোন কর, দেখ হাতে সময় বেশি বাকি নেই। তার মধ্যে মেহেক বলে, কেন কেন এইসব অন্যায় আমাকে জড়াচ্ছিস বলতো? তানভি বলে, এছাড়া আমাদের হাতে কোনো উপায় নেই। মেহেক তখন ফোন করছে, গীতা ফোনটা ধরে আর মেহেক বলে, প্লিজ গীতা বৌদি, অপরাধীদের দিয়ে স্বীকারোক্তি করিও না, আমি তোমার কাছে হাত জোর করছি। গীতা তখন বলে, এসব তুমি কি বলছো মেহেক? মেহেক তখন বলে, ঠিকই বলেছি, আমি আমার পাপাকে বড্ড বেশি ভালোবাসি, পাপার কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না, পাপা ভালো থাকুক সুস্থ থাকুক আমি এটাই চাই। পাপা এই কেসে হেরে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না গীতা বৌদি, আমি হাত জোর করে বলছি তুমি এইটুকু হেল্প অন্তত আমাকে করো। গীতা তখন বলে, শোনো মেহেক, তুমি ভুল করছো, খুব ভুল করছো, যার কথা ভেবে তুমি এসব করছো সে কিন্তু তোমাকে ভালোবাসে না, সে কিন্তু তোমাকে তোমার যোগ্য সম্মানটা দেয়নি, কৃপানের মতন একজন গুন্ডার হাতে তোমাকে তুলে দিতে চাইছে। এরপরেও তুমি ওই লোকটাকে বিয়ে করতে চাইছো, আমি বুঝতে পারছি না কেন কেন ওই গুন্ডাটাকে বিয়ে করতে চাইছো, কেন অগ্নিজিৎ মুখার্জিকে বাঁচাতে চাইছো তোমার বাবা বলে? তোমার বাবা যে অন্যায় করছে সেই বেলা আর কিছু যায় আসে না, তাই না? মেহেক বলে, আমি সবই জানি, আমিও খুব বিপদে পড়ি তোমাকে এই রিকোয়েস্টটা করলাম, এবারে দেখো তুমি কি করবে। বড়বাবু বলে, কি হয়েছে অগ্নিকন্যা, আপনার চোখে জল? অগ্নিকন্যা বলে, বড়বাবু মাঝে মধ্যে জেতার জন্য একটু হাঁটতে হয়, একটু সরে আসতে হয়, আপনি এই কেসটা দেখে নিন। বড়বাবু বলে, আমি আর কি দেখবো, আমি তো কোর্টে চালান করে দেবো, তারপর ভজন মিত্তির বা অগ্নিজিৎ মুখার্জি ওদের হয়ে কেস লড়বে, জিতেও যাবে, বেকসুর খালাস পেয়ে আবারও গুন্ডামি করতে শুরু করে দেবে। আপনি তো সবটাই জানেন অগ্নিকন্যা, এসবের মধ্যে তো আগেও আপনি ছিলেন, অপরাধীদের তো আর শাস্তি হয় না, অপরাধীরা ঠিক কোনো না কোনোভাবে পার পেয়ে যায়। অগ্নিজিৎ মুখার্জি
আর ভজন মিত্রের মতন কিছু মানুষজনের জন্য। গীতা তখন বলে, সবটাই আমি জানি, কিন্তু এক্ষেত্রে আমার কিছু করবার নেই। আসলে ব্যাপারটা একটু অন্য রকমের দিকে ঘুরে গেছে। আমি দেখছি কি করা যেতে পারে। আর শোন ন্যাপা, তুই যদি স্বীকারোক্তি না দিস না, তোর ব্যবস্থা কি করে করতে হয় আমি জানি। বড়বাবু, বেশি কিছু না, ওকে যখন কোর্টে নিয়ে যাবেন, ও তো নিশ্চয়ই পালানোর চেষ্টা করবে, তখন না হয় এনকাউন্টারই শেষ করে দেবেন। আর এটা শোনার পর তো খুব ভয় পেয়ে যায় ন্যাপা। তখনই গীতা বেরিয়ে যাচ্ছে বাড়ি যাবার উদ্দেশ্যে। বাড়ি গিয়ে গীতা খুব ভেঙে পড়েছে। স্বস্তিক তখন গীতার মুখে হাসি ফোটানোর চেষ্টা করেই চলেছে, কিন্তু গীতা তবুও হাসতে পারছে না, কারণ তার কষ্ট হচ্ছে এটা ভেবে যে মেহেক বারবার করে তার কাজে ডিস্টার্ব করছে। এর মধ্যে অন্যদিকে তানভি বলে, থ্যাংক ইউ মেহেক, থ্যাংক ইউ, তোর জন্য অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেলাম, নাহলে আরো বেশি অসুবিধা হতো। এর মধ্যে স্বস্তিক তো গীতাকে হাসানোর প্ল্যান করতে গিয়ে নিজের মুখে আটা মেখে নিয়েছে, কারণ গীতা আটাটা ছুঁড়ে মেরেছে আর তার জন্য স্বস্তিকের মুখে লেগে গেছে। এর মধ্যে স্বস্তিক বলে, আমি তোমার মুখে সবসময় হাসি দেখতে চাই লেডি সালমান খান, তোমার চোখে জল একটুও মানায় না। অন্যদিকে দেখা যায় গিনি সাত্বিকের সাথে কথা বলছে আর বলে, কি ব্যাপার, ঘরের মধ্যে মুখ লুকিয়ে বসে আছো কেন, কিসের জন্য? সাত্বিক তখন বলে, কেন, আমি কি তোমাকে ডিস্টার্ব করেছি? তুমি আমার লাইফে এসে আমার লাইফটাকে হেল করে দিয়েছো, আবার বড় বড় কথা বলছো। গীতা তখন বলে, আমি তোমার লাইফ হেল করিনি, বরং আমি তোমার লাইফটাকে সুন্দরভাবে সাজাতে এসেছি। সাত্বিক, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। সাত্বিক তখন বলে, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি না, আর আমি তোমাকে ভালোবাসতে পারবও না। তুমি যে অন্যায়গুলো করেছো তার কোনো জবাব হয় না, অনেক অন্যায় করেছো তুমি, আবার বড় বড় কথা বলছো। তখনই গীতা বলে, গিনি বলে, আমি কি অন্যায় করেছি? তুমি গীতাকে ভালোবাসতে তাই সেটা বলছো? সাত্বিক বলে, হ্যাঁ, আমি গীতাকে ভালোবাসতাম, কারণ গীতা সৎ একজন মানুষ, সে খুব ভালো একজন মানুষ, তাই আমি ওকে ভালোবেসেছিলাম। আমি তোমার মতন মেয়েকে কোনোদিন ভালোবাসিনি। আর তুমি তো আমাকে ভালোবেসেছিলে আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি সম্পত্তি এসব দেখে। তোমার বরাবরই লোভ ছিল বড় লোককে বিয়ে করবে, আর সেটাই তুমি করে দেখিয়েছো। ছি গিনি মুখার্জি, আমি তো এই জন্যই তোমাকে ভালোবাসিনি, আর ভালোবাসতে পারবো না। কোনোদিনও তুমি আমার কাছ থেকে ভালোবাসা পাবে না। তোমাকে এই বাড়ি থেকে এবার বেরোতে হবে, কলোনির জিনিস কলোনিতেই ফেরত যাবে, আর তো অসুবিধার কিছু নেই। গিনি তখন বলে, সাত্বিক, তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না, কোনোভাবেই না। তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? ভুলে যেও না আমি তোমার স্ত্রী। সাত্বিক বলে, কিসের স্ত্রী? আমি তোমাকে স্ত্রী বলে মানিই না, কোনোদিন মানবও না, কথাটা কান খুলে শুনে রাখো। এর মধ্যেই সকাল হতেই গীতার কোর্টে যাওয়ার সময় হয়ে গেছে। গীতা কালো কোট পরে নিয়েছে। অগ্নিজিৎ মুখার্জি বলে যে, ভুলে যেও না গীতা, এই বাড়ির একটা মেয়ে এখনো আমাদের বাড়িতে আছে। তখনই গীতা বলে, ও ওই বাড়িতেই থাকবে, ও ওখান থেকে কোথাও যাবে না, বুঝতে পেরেছেন? ও ওই বাড়ি থেকে কোথাও যাবে না। আর আপনি এই কেসটা হারতে চলেছেন স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি, আপনি চাইলেও জিততে পারবেন না, জিততে আমি আপনাকে দেব না।